হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 24শে জুলাই শুক্রবার। আর আজ শুক্রবারে ইতিমধ্যেই দেশ জুড়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে করোনা ভাইরাস এবং লকডাউন নিয়ে বেরিয়ে এসেছে 7টি বিরাট বড় খবর। সুতরাং আপনি যদি একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই গুরুত্বপূর্ণ আপডেটগুলির মধ্যে থেকে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না, কারণ একজন ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রত্যেকটি আপডেটই জানা আপনার জন্য খুবই জরুরি। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের পরিশ্রমকে সফল করবেন এবং অবশ্যই ভিডিওটিকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ফের রাজ্যে রেকর্ড করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় আক্রান্ত প্রায় 2500। তো করোনা সংক্রমণ রুখতে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। চলতি সপ্তাহে বৃহস্পতিবারই ছিল লকডাউন। সেদিনই ফের উদ্বেগজনক হারে বাড়ল করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 2436 জন, যা সংক্রমণের নিরিখে রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে 34 জনের। রাজ্যের সুস্থতার হারই খানিক স্বস্তি দিচ্ছে আম জনতাকে। সুস্থতার হার 61.16%। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় 2436 জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্ত হয়েছেন 795 জন। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 51,757 জন। তো ফ্রেন্ডস, আজকের সবচেয়ে বড় খবরে বলা হচ্ছে এবার রাজ্যবাসীর ফ্ল্যাটের স্বপ্ন পূরণ করবেন মমতা। বাংলার বাড়ি প্রকল্প চালুর নির্দেশ। তো বস্তিবাসীদের ফ্ল্যাট বাড়ি দিতে বদ্ধপরিকর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কেন্দ্র রাজ্য সমস্যা নতুন কিছু নয়, এবার সেখানে যোগ হলো এক নতুন প্রকল্প, বাংলার বাড়ি। স্বাভাবিকভাবেই এই প্রকল্পের জন্যেও কেন্দ্র থেকে কোনো অনুদান পাওয়া যায়নি। মমতার দাবি, যেখানে রাজ্যকে এই প্রকল্পের জন্য বেশি অর্থভার বহন করতে হবে সেখানে প্রকল্পের কেন্দ্রীয় নামকরণ অর্থহীন। ইতিমধ্যেই বাগবাজারে সারদা মায়ের বাড়ি সংলগ্ন বস্তিবাসীদের জন্য নতুন ফ্ল্যাট বাড়ি নির্মাণ করার কাজ শেষ করেছে কলকাতা পুরসভা। এবার রাজ্য সরকার নিজের অর্থেই বাংলার বাড়ি প্রকল্পে আরও 3টি জায়গায় বস্তিবাসীদের জন্য গৃহ নির্মাণের কাজ হাতে নিল। পুরসভা সূত্রের খবর, 131 নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে একটি আবাসন, যেখানে 80টি ফ্ল্যাট থাকবে। এটি সম্পূর্ণ করতে প্রায় 9,32 লক্ষ টাকা খরচ হবে। এর পাশাপাশি 132 নম্বর ওয়ার্ডে সকল দেবসিং বস্তির কাছে তৈরি হচ্ছে 90টি ফ্ল্যাট, যা করতে খরচ হচ্ছে প্রায় 11 কোটি টাকা। তো ফ্রেন্ডস, আপনি কি এই বাংলার বাড়ি প্রকল্পের আবেদন করেছেন? অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার জানাশোনা কেউ যদি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করার জন্য জানিয়ে দেবেন। আপনি যদি জানতে চান কিভাবে আপনি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করবেন তাহলেও আমাদের নিচে কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বেসরকারি স্কুলগুলো কোনো ফি নিতে পারবে না, নির্দেশিকা জারি রাজ্যের। তো বেসরকারি স্কুলগুলির ফি সমস্যা সমাধানে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তর জানালো টিউশন ফি ছাড়া আর কোনো ফি স্কুল কর্তৃপক্ষ নিতে পারবে না। নির্দেশিকা না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় জানানো হয়েছে পরিবহন, কম্পিউটার, ল্যাব, লাইব্রেরি ফি নেওয়া যাবে না, কোনো ফি বৃদ্ধি করা যাবে না, অনলাইন ক্লাস থেকে বাদও দেওয়া যাবে না পড়ুয়াদের। কোনো পড়ুয়ার ফি দিতে দেরি হলে তা মানবিকতার সঙ্গে বিচার করতে হবে, জরিমানা চাপিয়ে দেওয়া চলবে না। প্রসঙ্গত, লকডাউনের মধ্যে স্কুল বন্ধ থাকায় তারা টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি দেবেন না। এই দাবিতে শহরের বিভিন্ন বেসরকারি স্কুলের সামনে অনেক দিন ধরেই অভিভাবকেরা বিক্ষোভ দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তারা চিঠিও দিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেই স্কুল কর্তৃপক্ষের কাছে ফি না বাড়ানোর আর্জি জানিয়েছেন, কিন্তু তাতেও পুরোপুরি কাজ হয়নি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি মেনে কিছু স্কুল বর্ধিত ফি কমিয়েছে, কিন্তু অভিযোগ কয়েকটি স্কুল এখনও ফি কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। কোনো স্কুল নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা না দিলে জরিমানা নেওয়ার কথাও বলেছে বলে জানা গেছে। সম্প্রতি অভিভাবকদের একটি সংগঠন ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের তরফে এই ব্যাপারে ক্রেতা সুরক্ষা দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, রাজ্য সরকারের এই পদক্ষেপে আপনি কতটা খুশি হয়েছেন অতি অবশ্যই
অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বকরি ঈদ নিয়ে যোগী আদিত্যনাথের কড়া নির্দেশিকা, ভিড় জমালেই সাথে সাথে অ্যাকশন। তো উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার বকরি ঈদ নিয়ে কড়া গাইডলাইন জারি করেছে। সরকার করোনা ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে নতুন গাইডলাইন জারি করেছে। সরকার বকরি ঈদের সময় কোনো মসজিদ, ঈদগাহ অথবা দরগাহে ভিড় জড়ো না করার নির্দেশিকা জারি করেছে। উত্তরপ্রদেশের ডিজিপি দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে সাম্প্রদায়িক অনুভূতিতে যেন আঘাত না লাগে সেদিকে নজর রাখার কথাও বলা হয়েছে। বয়ানে সমস্ত জেলা পুলিশ আধিকারিকদের নির্দেশিত করা হয়েছে যে ঈদের কুরবানির সময় গোহত্যা যেন না করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নিষেধাজ্ঞা জারি করা পশুর কুরবানি হলে গুজবের ফলে এলাকায় উত্তেজনা বাড়বে। এর সাথে সাথে সার্বজনীন স্থানে কুরবানি আর অমুসলিম এলাকা দিয়ে মাংস নিয়ে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যোগী সরকারের গাইডলাইন সমস্ত পুলিশ কর্মীকে অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশিকা জারি করা হয়েছে। ডিজিপির তরফ থেকে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মানুষ যাতে এক জায়গায় জড়ো না হয় তার জন্য পুলিশকে লাউড স্পিকারের মাধ্যমে সাবধানী বার্তা দিতে হবে। এর সাথে সাথে পুলিশ কর্মীদের সোশ্যাল মিডিয়াতেও বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। নির্দেশিকায় সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর অথবা গুজবের বিরুদ্ধে তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়ার কথাও বলা হয়েছে। পুলিশ আধিকারিকদের ছোট থেকে ছোট ঘটনাকে সংকীর্ণভাবে নিতে বলা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, এবার বকরি ঈদ 1 আগস্ট পালিত হবে। করোনার কারণে এবারের বকরি ঈদ উৎসবের আনন্দ অনেকটাই ফিকে হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে লকডাউন না মানলে হাজতবাস আর মাস্ক না পরলে 1 লাখ টাকা জরিমানা, নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী। তো লকডাউন রক্ষায় চরম পথ বেছে নিয়েছে ঝাড়খণ্ড। মুখ্যমন্ত্রী নির্দেশিকা জারি করেছেন, রাজ্যে লকডাউন চলাকালীন যে নির্দেশ অমান্য করবে তাকে হাজতবাস করতে হবে এবং মাস্ক না পরে বাইরে বেরোলে তাকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। ছোট রাজ্য হলেও পশ্চিমবঙ্গের প্রতিবেশী ঝাড়খণ্ড কিন্তু প্রথম থেকেই করোনা সংক্রমণ নিয়ে বিশেষভাবে সচেতন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রথম থেকেই রাজ্যবাসীকে করোনা থেকে রক্ষা করতে দফায় দফায় লকডাউন ঘোষণা করেছে। রাজ্যে একাধিক জায়গায় সংক্রমণ বেড়ে চলায় নতুন করে লকডাউন শুরু করেছে ঝাড়খণ্ড সরকার। সপ্তাহে 3 দিন সম্পূর্ণ লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে। লকডাউন জারি করা হলেও অনেক জায়গাতেই মানুষ তা মানছে না। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে, এমন ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে লকডাউন রক্ষায় আইনের সাহায্য নিয়েছে ঝাড়খণ্ড সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে লকডাউন না মানলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে এবং জেল খাটতে হবে তাকে। শুধু লকডাউন মানলেই হবে না, করোনা সচেতনতা প্রয়োজন রাজ্যবাসীর মধ্যে। মাস্ক পরা দৈনন্দিন অভ্যাসে পরিণত করে ফেলতে হবে। তাই মাস্ক না পরে যাতে কেউ কোনোভাবেই বাড়ির বাইরে না বেরোন সে কারণে কড়া সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত সোরেন সরকার। মাস্ক না পরে বাইরে বেরোলে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কাজ খুঁজে দিতে প্রবাসী রোজগার অ্যাপ আনলেন সোনু সুড। তো বাড়ি ফিরিয়েছেন এর আগে, এবার কাজেও ফেরাতে চান। বলিউড অভিনেতা সোনু সুড পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক কিছু করার পরে এবার এমন একটি অ্যাপ নিয়ে এলেন যার মাধ্যমে দেশের যে কোনো প্রান্তের কাজ খুঁজে পাওয়া যাবে। বুধবার লঞ্চ হওয়া এই অ্যাপের নাম দিয়েছেন প্রবাসী রোজগার। করোনা মহামারীর সময়ে নতুন রূপে দেখা দেন অভিনেতা সোনু। কখনো মহারাষ্ট্র পুলিশের জন্য 25,000 ফেস শিল্ড কিনে দিয়েছেন, তো কখনো করোনা যোদ্ধাদের থাকার জন্য নিজের জুহুর হোটেল খুলে দিয়েছেন। লকডাউনের সময়ে দেশের নানা প্রান্তে আটকে থাকা অনেক পরিযায়ী শ্রমিকের কাছেই ত্রাতা হয়ে উঠেছিলেন অভিনেতা সোনু সুড। ভিন রাজ্যে আটকে পড়া বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে একের পর এক উদ্যোগ নিয়েছেন তিনি। বিমানে কিংবা বাসে মুম্বাই থেকে দেরাদুন কিংবা কোচি থেকে ওড়িশা শয়ে শয়ে শ্রমিককে লকডাউনের সময়ে বাড়ি ফিরতে সাহায্য করেছেন সোনু সুড। শয়ে শয়ে শ্রমিক পরিবারকে আর্থিক সাহায্য করেছেন, মুখে খাবার তুলে দিয়েছেন। সম্প্রতি সোনু সুড লকডাউনে ক্ষতিগ্রস্ত 400-র বেশি শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। লকডাউনের সময়ে যেসব শ্রমিকরা মারা গিয়েছেন বা আহত হয়েছেন সেরকম 400-র বেশি পরিবারকে সাহায্য করবেন বলে তিনি জানিয়েছেন। এরই মধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন উদ্যোগ নিলেন তিনি, নিয়ে এলেন কাজ খোঁজার অ্যাপ। সোনুর এই অ্যাপে বিভিন্ন ক্ষেত্রের কাজের খোঁজ পাওয়া যাবে। নির্মাণ শিল্প থেকে বস্ত্রশিল্প, স্বাস্থ্যক্ষেত্র থেকে ইঞ্জিনিয়ারিং, বিপিও, সিকিউরিটি, অটোমোবাইল, ই কমার্স সহ বিভিন্ন ক্ষেত্রের নামী সংস্থার কর্মখালিরও খবর পাওয়া যাবে। দেশের বিভিন্ন রাজ্যের 500-র বেশি সংস্থার খবর মিলবে বলে জানানো হয়েছে। শুধু কাজের খোঁজই নয়, এই অ্যাপ ব্যবহার করে ইংরেজি শেখার সুযোগও থাকছে। স্পোকেন ইংলিশ ছাড়াও কিছু
কিছু কিছু কাজের প্রশিক্ষণের সুযোগও মিলবে প্রবাসী রোজগার অ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য নয়াদিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোয়েম্বাটুর, আহমেদাবাদ, তিরুঅনন্তপুরমে 24 ঘন্টার হেল্পলাইন ডেস্কও বসানোর পরিকল্পনা জানিয়েছেন সোনু সুড। নতুন এই অ্যাপ সম্পর্কে এক বিবৃতিতে সোনু সুড জানিয়েছেন, দরিদ্র রেখার নিচে থাকা যুবদের কর্মদক্ষতা বাড়ানোই তার লক্ষ্য। এই ব্যাপারে তিনি গ্রামীণ স্তরে কাজ করা বিভিন্ন সমাজসেবী সংগঠন, সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। যেসব পরিযায়ী শ্রমিকদের তিনি বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন তাদের সঙ্গেও তিনি আলোচনা করেছেন বলে জানিয়েছেন অভিনেতা। তো ফ্রেন্ডস, অভিনেতা সোনু সুডের এই অভিনব উদ্যোগের ফলে সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাজ পাওয়ার ক্ষেত্রে কতটা সুবিধা এবং উপকার হতে পারে বলে আপনি মনে করেন এবং অভিনেতার এই উদ্যোগে আপনি কতটা খুশি হয়েছেন, অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। তো ফ্রেন্ডস, আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে করোনার ভ্যাকসিন নিয়ে হতাশার খবর শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো সারা বিশ্ব জুড়ে করোনার দাপট অব্যাহত। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে মানুষ আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে, বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় বসেন এই চিকিৎসা বিজ্ঞানীরা। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের লক্ষ্যে নিরন্তর গবেষণা করছেন তারা। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভ্যাকসিনের অগ্রগতি মানুষের মনে আশার সঞ্চার করেছে এবং তারা ভাবছেন চলতি বছরের শেষের দিকে করোনার ভ্যাকসিন সহজলভ্য হবে বিশ্বে। কিন্তু এই আশা সঞ্চারের মধ্যে খানিকটা হতাশার খবর শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান 2021 সালের প্রথম 4 মাসের আগে করোনার ভ্যাকসিন পাওয়ার প্রত্যাশা না করার আহ্বান জানিয়েছেন। এর ব্যাখ্যায় রায়ান বলেছেন, করোনার ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে আমরা ভালো উন্নতি করেছি। বেশ কয়েকটি ভ্যাকসিন তৃতীয় ধাপে আছে, ট্রায়াল চলছে। এগুলোর একটাও এখনো ব্যর্থ হয়নি। সবগুলোই মানবদেহের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম। কিন্তু প্রকৃত সত্য হলো ভ্যাকসিনগুলো বিশ্বব্যাপী সহজলভ্য হতে 2021 সালের প্রথম কয়েক মাস লাগবে। তবে আশাবাদী ব্যক্ত করে রায়ান একথাও বলেছেন, এরপর হয়তো বিশ্বের সব মানুষের কাছেই করোনার ভ্যাকসিন পৌঁছে যাবে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এই পর্যন্ত 1,52,954 জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 6,22,897 জন। সুস্থ হয়ে উঠেছেন 92,11,993 জন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনাদের সকলের কাছে অনুরোধ, অতি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনি এবং আপনার পরিবারের কাউকে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে দেবেন না। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার করা একটা শেয়ারে আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন থেকে শুরু করে সকলেই এই খবরগুলো জানতে পারেন, সচেতন হতে পারেন এবং সতর্কতা অবলম্বন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।